প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, জামাত শিবির বিএনপির জঙ্গিরা আজকে আমাদের উপর থাবা দিয়েছে। তিনি আরও বলেছেন, এখন যা ঘটছে তা রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সবই জঙ্গিবাদী তৎপরতা। এমন অবস্থায় 14 দলের সাথে বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত এসেছে। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। পুরো বিষয়টি নিয়ে আলাপে যেতে চাই, যুক্ত আছেন আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম। জনাব তানজিবুল আলম, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতে জানতে চাই, চলমান কোটা আন্দোলন এবং এরই মধ্যে ঘটে যাওয়া একাধিক সহিংস ঘটনা নিয়ে যখন কঠিন সময় পার হচ্ছে দেশ, তখন সরকার হিসেবে এসবের পেছনে কলকাঠি নাড়া জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হলো। এই সিদ্ধান্তের বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। দেখুন, আমরা জামাত শিবির যে একটা জঙ্গি সংগঠন এবং বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশে যে ধরনের জঙ্গি সংগঠনকে কোনোভাবে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে দেওয়া উচিত না, এই দাবিটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বহুদিন ধরেই করে আসছে। এবং আপনি দেখেছেন, যখন স্বাধীনতা বিরোধীদের ট্রাইব্যুনাল বিচারের বিষয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ওই ট্রাইব্যুনালের মধ্যে এই বিষয়টা এসেছিল যে সংগঠন হিসেবে জামাতের ট্রায়ালের ব্যবস্থা করা যায় কিনা। তখন কিন্তু তৎকালীন আইনমন্ত্রী, এখনকার বর্তমান আইনমন্ত্রী, তিনি তখন জনগণের সামনে এই প্রমিসটা করেছিলেন যে আমরা বিষয়টা ভেবে দেখছি যে জামাতকেও ট্রায়ালের সম্মুখীন করা যায়। তো জামাতকে ট্রায়ালের সম্মুখীন করা যাক কিংবা না যাক, জামাতের যে সম্পৃক্ততা স্বাধীনতা বিরোধী আন্দোলনে, সেটা তারা নিজেরাও স্বীকার করে এবং সেটা সর্বজন স্বীকৃত। এর পরবর্তীতে আমরা 2014 সালে যে সহিংস কর্মতৎপরতা দেখেছি জামাতের এবং শিবিরের, এবং এগুলো কোনো অংশেই যে কোনো জঙ্গিবাদী সংগঠনের চেয়ে কম তো নাই, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে আরো ভয়াবহ ছিল। তখনও কিন্তু জামাতকে নিষিদ্ধের দাবি উঠেছিল এবং এই নিষিদ্ধের দাবির প্রক্রিয়ার অংশ হিসেবে আপনারা দেখেছেন যে ইলেকশন কমিশনের থেকে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এবং রেজিস্ট্রেশন বাতিল করে হাইকোর্টে রিট ফাইল করা হয়েছে। সেটা রুল অ্যাবসলিউট হওয়ার পরে জামাত নিজেরাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। যে সেই আপিলেও তারা হেরেছে। তার মানে রাজনৈতিক দল হিসেবে ইসির সাথে যে তাদের যে রেজিস্ট্রেশন, সেটা বাতিল হয়েছে এবং সেটা আইনসিদ্ধভাবে এখন ডান এন্ড ডাস্টেড। বাকি যে অংশটুকু আসে সেটা হচ্ছে যে রাজনৈতিক দল হিসাব না হলেও এমনি সংগঠন হিসেবে, যে কোনো ধরনের সংগঠন হিসেবে জামাতকে নিষিদ্ধ করার আইনগত প্রক্রিয়াটা কি কিংবা স্কোপ আছে কিনা। এবং এই যে দাবিটা জামাতকে নিষিদ্ধ করার, সেটা আমার মনে হয় অনেক পুরনো দাবি। সরকার দেরিতে হলেও এই বিষয়টা উপলব্ধি করেছে। কিন্তু ইন্টারেস্টিং যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গতকালকের যে সিদ্ধান্ত হয়েছে সেটা কিন্তু সরকারি সিদ্ধান্ত নয়। সেটা 14 দলের যে পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল উইং, ওইখানে আলোচনা হয়েছে। রাজনৈতিকভাবে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। এই সিদ্ধান্তটা তারা হয়তো সরকারের কাছে এখন জানাতে পারে। সরকার কিন্তু তার নিজস্ব প্রক্রিয়ায় যে একটা জঙ্গি সংগঠন হলে পরে যে ধরনের আইনি প্রক্রিয়া অবলম্বন করে ফলো করে নিষিদ্ধ ঘোষণা, নিষিদ্ধ তালিকায় সংযুক্ত করতে পারে, সেই বিষয়ে আশয়গুলো এখন বিচার্য বিষয় হবে কিংবা এটা কনসিডারেশনে নিয়ে আসতে হবে যে এর একটা জঙ্গি সংগঠনকে কিংবা একটা সন্ত্রাসী সংগঠনকে যদি নিষিদ্ধ ঘোষণা করতে হয়, তাহলে যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়ার সাপোর্টে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোর সাথে নিয়ে একটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়। জামাত এমনি অনিবন্ধিত একটি দল, তবুও তারা রাজনৈতিক দল হিসেবে দেশে ছিল। এবার যে সিদ্ধান্ত হলো তা বাস্তবায়নের ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলো কি কি? আচ্ছা, দুই ধরনের প্রক্রিয়া আছে। আপনারা জানেন, যখন এই ধরনের কোনো সংগঠনকে জঙ্গি বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়, সেটার জন্য স্পেসিফিক কোনো আলাদা আইন করার দরকার পড়ে না। সেটা সরকারের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে, মানুষের জানমালের নিরাপত্তার জন্য যে ক্ষমতাটা সরকার আমাদের রুলস অফ বিজনেসের অধীনে এবং সংবিধানের অধীনে দেওয়া আছে, সেটা অনুযায়ী তাদের কর্মকাণ্ড বিবেচনায় জামাতকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। সেটা এক্সিকিউটিভ সিদ্ধান্তের মাধ্যমে হতে পারে। সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত নিতে হলেও কতগুলো প্রক্রিয়া এবং বেসিস লাগবে। তার কারণ আপনি ধরে নিতে পারেন, যদি কালকে সরকার এই সিদ্ধান্ত নেয়, তাহলে জামাত অবশ্যই সেটা আইনিভাবে বলেন কিংবা রাজনৈতিকভাবে দুভাবে মোকাবেলা করার চেষ্টা করবে। তো ওই সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি বিষয়গুলো বিবেচনা করেও আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে, অবজেক্টিভ বেসিস হিসেবে কি কি ঘটনা এবং কি কি কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে এই কনক্লুশনে আসা যাবে যে জামাত একটা জঙ্গিবাদী সংগঠন কিংবা একটা সন্ত্রাসী সংগঠন, সেটা সপক্ষে যথেষ্ট প্রমাণাদি হাতের কাছে রাখতে হবে, যাতে করে যদি কখনো এটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়, যাতে করে জাস্টিফিকেশনটা দেওয়া যায়। এটা একটা প্রক্রিয়া এক্সিকিউটিভ ডিসিশনের মাধ্যমে। ইতিমধ্যে
আরো অনেকগুলো সংগঠনকে নিষিদ্ধ তালিকায় আপনারা জানেন, যেমন হরকাতুল জিহাদকে নিষিদ্ধ তালিকায় করা হয়েছে। তারপর এই কিছুদিন আগেও আরো বেশ কয়েকটা এরকম জঙ্গিবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোনোটার জন্য কোনো ধরনের সংসদে আইন পাশ করতে হয় না, কারণ আমাদের যে কনস্টিটিউশনাল ডিসপেন্সেশন সেটা অনুযায়ী এক্সিকিউটিভ সিদ্ধান্তের মাধ্যমে সরকার এই সিদ্ধান্তটা নিতে পারে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা কতগুলা রিজনেবল বেসিস এবং সাপোর্টিং বেসিসগুলো থাকতে হবে, এবং সেই বেসিসগুলো যাতে ওই 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 অর্ডারের মাধ্যমে রিফ্লেক্টেড হয় সেই ব্যবস্থা করতে হবে, যাতে করে এটা বোধ আইনগতভাবে এবং এবং রাজনৈতিকভাবে দুটো দিকই কনসিডার করা হয়। জি, সেক্ষেত্রে একটু জানতে চাই, ওবায়দুল কাদের জানিয়েছেন যে জাতীয় স্বার্থে দেশ বিরোধী অপশক্তি নির্মূলে সর্বসম্মতভাবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। আপনিও বলছিলেন যে রাজনৈতিকভাবে যেন সেটি চিন্তা করা হয়। এই রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নেওয়াটি আরো আগে সুযোগ ছিল কিনা আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি এই যে জামাতকে নিষিদ্ধ ঘোষণার দাবি, এটা রাজনৈতিকভাবেই তো অনেকদিন ধরে হয়ে আসছে। তো তখন আপনাকে একটা জিনিস কনসিডার করতে বলবো, সেটা হচ্ছে যে রাজনীতি এবং সরকার দুটো কিন্তু যদিও অনেক সময় মনে হতে পারে একই, কিন্তু আইনগতভাবে দুটোর একটা আলাদা এক্সিস্টেন্স আছে। সরকার তার প্রদত্ত ক্ষমতা বলে সেই সিদ্ধান্তগুলো নেয়, আর রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব পার্সপেক্টিভ থেকে অনেক ধরনের দাবি করতে পারে। গতকালকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা কিন্তু সরকারের সিদ্ধান্ত নয়, সেটা হচ্ছে 14 দলের রাজনৈতিক যে জোট আছে সেই জোট এই সিদ্ধান্তটা নিয়েছে। তো জোটের সিদ্ধান্ত কিন্তু নট নেসেসারিলি যে সরকারের সিদ্ধান্ত। সরকারকে যদি সিদ্ধান্ত নিতে হয় সেটার জন্য তাকে আলাদা কনসিডারেশন নিতে হবে। সেই কনসিডারেশনগুলো কি কি? এই যে দেশের সাথে, কারণ প্রতিটা সরকারের দায়িত্বে যে রাজনৈতিক দলটা আছে সেই রাজনৈতিক দল সরকারের দায়িত্ব পালন করার সময় আইনগতভাবে যেসব কনসিডারেশন তাকে নিতে হবে, সেই কনসিডারেশনের সাপোর্টে তার যে এভিডেন্সগুলো আছে সেগুলো বিবেচনা করে নৈর্ব্যক্তিকভাবে রাষ্ট্রের অনুকূলে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে, পাবলিক ইন্টারেস্টকে প্রাধান্য দিয়ে ওই সিদ্ধান্তটা নিতে হবে। গতকালকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি বলছেন রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু আমরা তো দেখেছি যে এই বিষয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দুটি মন্ত্রণালয়কে তার কাজ আগানোর জন্য এটি নিষিদ্ধ করার ক্ষেত্রে। গতকালকে 14 দলের যে মিটিংটা যিনি প্রিসাইড ওভার করেছেন তিনি প্রধানমন্ত্রী বটে, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর ক্যাপাসিটিতে গতকালকে এই সিদ্ধান্তটা দেন না। আমাদেরকে এই ডিস্টিংশনটা মাথায় রাখাটা খুব জরুরি। তিনি গতকালকে 14 দলের প্রধান হিসেবে 14 দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে বলেছেন, এবং ওই কারণে আপনি খেয়াল করবেন প্রধানমন্ত্রী এই বিষয়টা, তার যে ডিস্টিংক্ট রোল, দুটো হেড আছে, তিনি গতকালকে যে মিটিং এ সভাপতিত্ব করেছেন সেটা প্রধানমন্ত্রী হিসেবে, সরকারের প্রধান হিসেবে সভাপতিত্ব করেন নাই। সুতরাং গতকালকের সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত নয়। সেই কারণে তিনি এই নির্দেশনাটুকু দিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুজনে মিলে রাষ্ট্রের অনুকূলে, রাষ্ট্রের জন্য যেটা সর্বোচ্চ ইন্টারেস্ট প্রোটেক্ট করবে, পাবলিক ইন্টারেস্ট প্রোটেক্ট করবে, সেই বিষয়ের জন্য সিদ্ধান্ত দেওয়া। সেটা অবশ্যই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না, সেটা হচ্ছে 14 দলীয় প্রধানের সিদ্ধান্ত। এবং সরকারকে যদি এই সিদ্ধান্তটা নিতে হয় তাহলে অবশ্যই সেটা প্রথমে, সেক্ষেত্রে জামাত শিবির যদি আদালতে যায় সেটি আসলে কতটা, তাদের আবেদন কতটা গুরুত্ব পাবে? এটা ডিপেন্ড করে আসলে ওরা কোন বিষয়টা নিয়ে আদালতে যাচ্ছে। ফর এক্সাম্পল, যদি এই যে জামাত নিষিদ্ধের এইসব এক্সিকিউটিভ ডিসিশন গুলো সাধারণত হয়ে থাকে রুলস অফ বিজনেসের আলোকে। তো রুলস অফ বিজনেসে কোন মন্ত্রণালয় কোন ধরনের বিষয়ে সিদ্ধান্ত নিবে সেগুলো স্পষ্ট বিধৃত করা আছে। সেটা যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আলটিমেট সিদ্ধান্তটা নিবে হচ্ছে ক্যাবিনেট। তো ক্যাবিনেটে যখন এই সিদ্ধান্তটা হয়ে যাবে, ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ জামাত কিংবা জামাতের যে কোনো প্রাক্তন কর্মী বাই দিস টাইম যদি এটা নিষিদ্ধ হয়ে যায় তাদের এটা চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে। তো তারা যদি চ্যালেঞ্জ করে তাদের বেসিসটা যদি হয়ে যায় আমরা সন্ত্রাসী সংগঠন না, তো আমি মনে করি এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে বোধ লিগ্যাল এবং পলিটিক্যাল দুটোই আসপেক্ট কাজ করে। এই ক্ষেত্রে হাইকোর্টে যদি তারা কখনো ফিউচারে রিট পিটিশন দাখিল করে, যদি এসিমিংদের সরকার এই সিদ্ধান্তটা নিল আসলে নিষিদ্ধ ঘোষণা করলো, তখন হাইকোর্টে তাদের অনেকগুলা চ্যালেঞ্জ এখানে কাজ করবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিট জুরিসডিকশনে যদি আপনি এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন তাহলে রিটের মাধ্যমে রাজনৈতিক বিষয়ের সমাধান হয় না, কিংবা আপনার কোর্টের বাইরে কিংবা রাষ্ট্র পর্যায়ে যেসব সন্ত্রাসের ঘটনাগুলোর কথা বলা হয় সেগুলো ইনভেস্টিগেশন করার মতো মেকানিজম কিংবা স্কোপ রিট জুরিসডিকশনের নাই। সেই ক্ষেত্রে হয়তো এই ধরনের একটা রিট ফাইল করা হলেও সেটা আদৌ কতটুকু
মেনটেনেবল হবে আমাদের আর্টিকেল 102 এর আলোকে, সেটাও বিচার্য বিষয় হবে এবং মোস্ট লাইকলি ওই ধরনের রিট বাতিল হওয়ারই সম্ভাবনা থাকে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার তানজিবুল আলম। এটি আসলে দীর্ঘ আলাপের বিষয়, কিন্তু দুঃখিত যেহেতু আমরা সংবাদের মাঝে রয়েছি, সময় কম। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার তানজিবুল আলম আইনজীবী, দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন আলোচনায়।